আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা ওই দিন প্ল্যান করলাম হঠাৎ করেই দুপুরের দিকে যে আমরা লালবাগ কেল্লায় যাব। লালবাগ কেল্লায় খুবই ছোট থাকতে একবার যাওয়া হয়েছিল, পরে আর যাওয়া হয়নি। আর সেহরিস তো কোনো দিনও যায়নি। তো ওকে রেডি করছিলাম, ভাবলাম যে ওকে সুন্দর একটা ড্রেস পরাবো, কারণ ওখানে গিয়ে একটু ছবি টবি তোলা যাবে, কারণ ওখানে খুবই সুন্দর এনভায়রনমেন্টটা। তো ওর অনেকগুলো পার্টি ড্রেস জমে গিয়েছিল, কোনটা পরাবো একটু কনফিউজ ছিলাম। তো যাই হোক, ওখান থেকে একটা পরালাম। আমি এক্সট্রা তাও একটা ড্রেস নিয়ে নিয়েছি, কারণ ও তো এগুলো পরে বেশিক্ষণ থাকতে পারবে না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের বাসা থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তো এখানে ইডেনের সামনে একটু ভিডিও করলাম, কারণ আমার এই ইডেনের সাথে আমার একটা মেমোরি আছে। আমার অনার্সে থার্ড ইয়ারের এক্সামটা আমি এখানে দিয়েছিলাম। না সরি, থার্ড ইয়ার না, ফোর্থ ইয়ারের এক্সামটা আমি এখানে দিয়েছিলাম। তো ফাইনালি আমরা চলে আসছি এখানে। টিকিট কাটার জন্য যাচ্ছিলাম। তো আমি আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশান দিয়ে দিই ইয়ার জন্য, এই লালবাগ কেল্লার। তো সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের প্রাইস হলো গিয়ে 30 টাকা। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক সকল শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য 10 টাকা। তবে এর জন্য শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র অথবা অ্যাডমিট কার্ড সাথে থাকতে হবে। আর 10 বছরের নিচে সকল বাচ্চাদের জন্য টিকিটের কোনো প্রয়োজন নেই। আর সার্কভুক্ত যে পর্যটক আছে তাদের জন্য, সার্কভুক্ত দেশের যে সকল পর্যটকরা আসে এটা ভিজিট করার জন্য, তাদের জন্য টিকিটের মূল্য 200 টাকা। আর বিদেশি পর্যটকদের জন্য 400 টাকা। আর টিকিট কাউন্টার খোলা থাকবে সকাল 10টা থেকে বিকাল 4:45 পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ ওদের হলো গিয়ে রবিবারে, মানে রবিবার দিন পুরাটাই ওদের ক্লোজ থাকে। এছাড়াও আপনার বিভিন্ন সিজনে ওদের টাইমিংটা চেঞ্জ হয়, যেরকম আপনার গ্রীষ্মকালে একটা টাইমে ওপেন হয়, ক্লোজ হয়। আবার শীতের সময়ও একটা টাইমে ওপেন আর ক্লোজ। আর এরপর আবার রমজান মাসে তো ওদের কিন্তু সময়ের পরিবর্তন হয়। আর এটা আসলে যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল, এটা খুব হিস্টোরিক্যাল একটা প্লেস, যেটা নাকি 400 বছরের পুরানো দুর্গ। এই লালবাগ কেল্লার মধ্যে শায়েস্তা খানের বসবাস, ঘর ছিল ওনার এখানে। তারপর দরবার হল ছিল। আর এটা এখন জাদুঘর হিসেবে আর কি ব্যবহার করা হয়। তো আমাদের আসলে বাংলাদেশের মোটামুটি খুবই পুরাতন একটা হিস্টোরিক্যাল প্লেস। আর আমার কাছে খুবই একটা জিনিস ভালো লেগেছে, যে আপনি যখন লালবাগ কেল্লায় ঢুকবেন তখন আপনার সত্যি কথা মানে ফার্স্ট ইমপ্রেশনটা খুবই ভালো লাগবে একটা কারণে, সেটা হলো কি ফুল অফ গ্রিন। মানে এত সুন্দর চারপাশে গাছপালাগুলোকে এত সুন্দর করে অর্গানাইজ করা, একদম আগাছাগুলো ছেটে টেটে সুন্দর করে রাখা, ফুল গাছ। আর উপর দিয়ে ফড়িং উঠতেছে, কোনো ময়লা পাবেন না, একটা কোনো চিপসের প্যাকেট পাবেন না। এটা খুবই সুন্দর এই জিনিসটা। কিন্তু জাদুঘরের ভেতরে আগে আমরা ছোটোবেলায় যাওয়ার পর যে জিনিসগুলো দেখতাম, যে তরোয়াল, তারপর ওদের ব্যবহৃত যে পোশাকগুলো ছিল, ওগুলো কিন্তু আপনি একটাও পাবেন না, কারণ এগুলো সব নিয়ে গেছে ইয়াতে, কি যেন বলে, আগারগাতে। হ্যাঁ, আগারগাতে নিয়ে গেছে। তো যার জন্য আসলে এটা একটা মিসিং জিনিস। এছাড়া মোটামুটি ভিতরে অনেক কনস্ট্রাকশনের কাজ চলেছে, যেহেতু এটা আপনার অনেক পুরানো। আর এটা কিন্তু সুড়ঙ্গ পথ, যেটা অনেকেই, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ভালো মন্দ, এটা এত কিছুতে না যায়। এটার ভিতরে ঢুকলে নাকি আর বের হওয়া যেত না, এরকম কিছু। আর এখানে যে কনস্ট্রাকশনের যে কাজটা চলেছে সেটা আর কি ওনারা ভিডিও করে রেখেছে। আর এই দেখেন ভিতরে এগুলো কিন্তু সবই রেনোভেশন করা হয়েছে। হ্যাঁ, আর এগুলো সব পুরাতন, কিন্তু ওনারা জাস্ট রেনোভেশন করেছে, কালার টালার করেছে, কারণ এগুলো তো অনেক আগের। সো এগুলোকে একটু রেনোভেশন না করলে দেখা যাবে যে ভেঙে টেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা কালার উঠে গেছে। যেহেতু বিদেশি পর্যটকরা আসে, ওনাদের ওটা ইমপ্রেশন খারাপ হয়। আর আগের যেসব মহলগুলো ছিল ওগুলোতে কিন্তু লাইটের তো ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে এরকম কিন্তু উপর থেকে এরকম গোল করে দিত, সূর্যের আলোটাই কিন্তু ওরা লাইট হিসাবে ব্যবহার করতো আর কি। তো এগুলো অনেকটা ওই যে সুলতান সুলেমান দেখতাম না আমরাও, তো ওদের মেহেলের মতনই লাগছে। আর আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাতাস কম ছিল যদিও, কিন্তু এছাড়া কিন্তু রোদ ছিল না একদমই, একটু মেঘলা মেঘলা ছিল, যার জন্য খুবই ভালো লেগেছে। আর এই মেহেলটা আমার খুবই পছন্দ হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, সবগুলোই সুন্দর। কিন্তু এটা নতুন করে করা হয়েছে, তো মানে জাস্ট ওয়ালগুলো সুন্দর করে রেনোভেশন করা হয়েছে, যার জন্য খুবই সুন্দর ছিল। আর আম্মু আবার বুদ্ধি করে একটা চাদর নিয়ে গেছিলো, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। আর সেহরিস তো কখনই কোনো জায়গায় গেলে হাঁটতে চায় না, একটু পরপর বলবে আমার পা ব্যথা করে। এই জন্য একটা চাদর নিয়ে গিয়েছিলাম। তো এখানে আর কি কিছুক্ষণ বসলাম, এত ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল। আর আমি যেহেতু এসেছি আরও 1-2 বার, কিন্তু খুবই কম আর কি।
তো আমিও মানে চিন্তা করতেছিলাম যে এর আগের বার এখানটায় এসে ছবি তুলেছি, দেখছিলাম সব কিছু। তো আমি আসলে এই জায়গাটাতে আসতে চাইনি ফার্স্টে। তো আম্মু আমাকে বলতেছিল বারবার যে এখন তো ভালো লাগতেছে তোমার এসে। আমি বলছি হ্যাঁ এখন ভালো লাগতেছে, কিন্তু আমি আসলে তেমন এটা চাইনি আসার জন্য, বাট যাওয়ার পর সত্যি ভালো লাগছে। আর এখানে একটু উঁচু একটা জায়গা ছিল যেখানে ভিতরের সিঁড়ি দিয়ে ওঠা যায়। এটার উপরে ওঠার পর না খুবই সুন্দর লাগছিল, পুরো লালবাগ কেল্লাটা দেখা যাচ্ছিল, ভিউটা আর কি। তো আমি বললাম যে এটা তো অনেক ভালো জায়গা, আর আম্মু যেহেতু সেরিস কিনে নিচে বসছে, আম্মু আর উপর ওঠেনি, কিন্তু আমার দেখতে এত ভালো লাগছিল, মানে মুগ্ধ করার মতন একটা জায়গা, সত্যি কথা। আর জায়গায় জায়গায় এরকম মেহেল আছে, আর সাথে হলে গিয়ে সব গ্রিন। আর এই উপরে ওঠার পর অনেক বাতাস ছিল, আমরা খুব মজা করছিলাম এখানে। আমি আর সাফওয়ান অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো সবগুলো অনেক সুন্দর আসছে, নিচে থেকে উপরের ছবিগুলো অনেক ভালো আসছে। তো এইগুলো আসলে হিস্ট্রিক্যাল প্লেস, বাচ্চাদেরকে নিয়ে গেলে দেখা যায় যে ওরা অনেক কিছু দেখে, অনেক কিছুর সাথে পরিচয় হয়, যেটা নাকি ওদের জীবনে একটা সময় থাকে যেটা পরবর্তীতেও গল্প করার মতনই থাকে। আর এখন যে অবস্থা হচ্ছে, সব হিস্ট্রিক্যাল প্লেসগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো আসলে ভালো থাকা অবস্থায় দেখে আসাটা উচিত, কারণ এগুলো দেখা যাবে কয়েকদিন পর আমরা পাবো না। তারপর ঠিক এইটা লালবাগ কেল্লার একদম অপোজিটে একটা রেস্টুরেন্ট হয়েছে, নাম হলো গিয়ে কেল্লা কাবাব। কেল্লা কাবাব, তো কেল্লা কাবাবে আম্মু বলতেছিল যে এখানে একটা রেস্টুরেন্ট আছে কেল্লা কাবাব, সেটা নাকি আম্মু ফোনে দেখেছে, তো বললো যে চলো ওখানেই যাই। ওখানে যাওয়ার পর সবচেয়ে বেশি মজা লাগলো, পুরা ভিউ দেখা যাচ্ছিল কি যেন বলে এটাকে, লালবাগ কেল্লার। আমি বললাম যে টিকিট দিয়ে ঢোকার কি দরকার ছিল, আমরা তো এখানে বসে এই রেস্টুরেন্টে বসে পুরাটা দেখতে পারতাম, এত সুন্দর। আর পুরান ঢাকার খাবার কিন্তু প্রতিটা রেস্টুরেন্টে খাবার খুব ভালো হয়, সো এটা স্পেসিফিকলি বলার কিছু নাই, এটার খাবারও অসম্ভব মজা ছিল। সেরি যেহেতু স্পাইসি খেতে পারে না, এর জন্য ওর জন্য একটা ওয়াফেল নিয়েছি, আর আমাদের জন্য নিয়েছিলাম হারিয়ালি কাবাব ছিল, তাই না, হারিয়ালি কাবাব, আর হলো গিয়ে নান, বাটার নান ছিল। খুবই মজা ছিল খাবারটা, মানে কাবাবটা খুব ভালো ছিল, আর বাটার নানটাও মজা ছিল। আর কোক নিয়েছিলাম, এগুলি আসলে, কারণ যেহেতু আমরা লাঞ্চের পরপরই তাড়াতাড়ি করে বের হয়ে গেছি, কারণ 6টার মধ্যে বন্ধ করে দেয়, এর জন্য আমাদের সবারই পেট ভরা ছিল। আর দেখেন কি সুন্দর ভিউ, মানে এরকম রেস্টুরেন্ট আসলে প্লেসটা খুব ভালো হয়েছে ওদের, যে একদম এখান থেকে দেখা যায়। তারপর ওখান থেকে চলে গেলাম একটু চকে, পাশে যেহেতু চক, তো ওখানে দেখছিলাম যে কত করে কি এই ব্যান্ডগুলোর, যে আপনারা যে প্যাকেট দেখছেন না, এগুলোর প্রাইস হলে গিয়ে 300 টাকা, 250 টাকা, আবার 500 টাকা এরকমের মধ্যে, বুঝছেন। আর এখানে তো সব হোলসেলে বিক্রি হয়, সো আপনাকে রিটেলে দিবেও না, তো ওখানে নিতে হলে পুরো প্যাকেট নিতে হবে আর কি। আমি আম্মু দাম করছিল যে এগুলোর যেরকম প্রাইস হলো 250 টাকা, 300 টাকা, তো পার পিস মনে হয় 10 টাকা 20 টাকা করে পড়ে, 30 টাকা করে পড়ে, আচ্ছা। তো এরকম আর কি, যে ক্লেগুলো যে দেখলেন, ক্লেগুলো মাত্র 30 টাকা করে, আর আমরা তো কিনি কত দাম দিয়ে। এর মধ্যে সে অনেক দিন ধরে বলতেছে তার নাকি একটা মেকআপ বক্স লাগবে, সে আমার সব কসমেটিক্স নষ্ট করে ফেলতেছে। তো ভাবলাম যে ঠিক আছে, ওকে এটা কিনে দিই, আর ওখানে একটু কমের মধ্যেও পাওয়া যায়। তারপর ওখানে গিয়ে একটা কিনলাম, ওইটা নিয়েছে 500 টাকা। এই যে এটার মধ্যে আর অনেকগুলো ডিজাইন ছিল, একটা ছিল জুতার শেপে, আর একটা হলো গিয়ে ওই যে যেন এটার নাম জানি কি সাফওয়ান, যে গোল ডোনাটের শেপে, তো অনেকগুলোই ছিল, ও পছন্দ করছে ডোনাটেরটাই নিবেও, তো কিনে দিলাম। আর আসলে মানে খেলনা যে এখানেও খুব একটা কম দাম তাও না, এখানেও ভালো অনেক দামে। যে এই এই হলুদ কালারের যে ছোট ছোট হাঁসগুলো ছিল, এগুলোর দাম ছিল 280 টাকা, এগুলোর দাম ছিল প্রায় 400 টাকার মতন, তো ভালোই দাম আছে, একদম যে কম দাম তা না। আর এই চুড়িগুলো আমাদেরকে বলতেছিল যে একটা পেয়ার, মানে এক জোড়া আর কি, 300 টাকা করে। আর এগুলো ডায়মন্ড কাটের, এগুলো নর্মালি দোকান থেকে কিনতে গেলে একটু বেশি দাম পড়ে, তো আমার কাছে এটা একটু সস্তা মনে হয়েছে, যে না এটা একটু কমের মধ্যে নেওয়া যায়। বাট খেলনা কিন্তু খুব একটা আহামরি প্রাইস কম না, এখানে আমরা অনেকগুলোই খেলনা দেখছিলাম, কিন্তু অনেক প্রাইস। আর এই চুড়িগুলো আমার পছন্দ হয়েছে, এগুলোর প্রাইস ওনারা বলতেছিল 400 টাকা করে আর কি, ডায়মন্ড কাটার। এগুলো যদি আমরা নর্মালি দোকান থেকে কিনতে যাই তাহলে অনেক বেশি পড়ে। তো যারা বিজনেস করতে চান তারা কিন্তু চকে গিয়ে ঘুরে আসবেন, মানে প্রথম দিন যাবেন কিছু কিনতে হবে না, আপনারা পুরো চকটা ঘুরবেন, কারণ চকে এমন কিছু নাই যে নাই,
সো ওরকম প্ল্যানিং যদি থাকে আপনারা ফার্স্টে চকে ঘুরে তারপরে আপনারা ডিসাইড করতে পারবেন আসলে আপনারা কী নিয়ে কাজ করতে চান। আর এইগুলোর যে সেটগুলো দেখছেন না, এগুলোর প্রাইস ছিল মাত্র 400 টাকা করে। সো এগুলো কিন্তু নর্মাল দোকানে কিন্তু ভালোই প্রাইসে বিক্রি করা হয়। সেটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সুন্দর কিন্তু, যে ডায়মন্ড কাট বলে না ওইসবের মধ্যে। সো এগুলো হোলসেলে নিতে গেলে অনেক একটু কমাই দিবে, খারাপ হবে না। আর যে চুড়িগুলোর দাম ছিল 300 টাকা মনে হয়, নাকি 400 টাকা যেন চেয়েছিল স্টোন দেওয়া। তো এগুলোই তো আমরা অনেক দাম দিয়ে কিনি মার্কেট থেকে। অবশ্য ওনারা তো একটু লাভ রাখবেই, তাই না, কারণ ওনাদের তো দোকান ভাড়া আছে, অনেক কিছু আছে। যেগুলো 400 টাকা চেয়েছিল এগুলো 300 টাকা 500 টাকা এরকমের মধ্যে আর কি। তো এগুলো তো আর আমি কিনবো না, আমি জাস্ট এগুলো দেখছিলাম কেমন কি প্রাইস এগুলো। বাট এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো আসলে শাড়িটারই সাথে পরলে ভালো লাগে। যারা এগুলো ইউজ করে তারা জানে এগুলোর প্রাইস কেমন হয় নর্মাল দোকানে। আমরা না কিনলেও আমরা প্রাইস তো জানি, তো চকের সাথে কম্পেয়ার করলে অনেক বেশি কম। তো আপনারা যদি চান বিজনেসের জন্য আনতে চাইলে আনতে পারেন, আর পার্সোনাল ইউজের জন্য আনতে গেলে দেখা যায় প্রাইসটা ওনারা তো আসলে একটা দুটো করে বিক্রি করে না, তো সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যায়। যে এই ব্রেসলেটগুলো প্রাইস ছিল মনে হয় 200 টাকা করে, আর এগুলো কিন্তু নর্মালি অনলাইনে তারপরে বিভিন্ন শপে সেল করে 400 টাকা 500 টাকা এরকম প্রাইস করে। এই চুরি টুরি যা দেখছেন না আপনি, এগুলো সব 150 টাকা জোড়া, আর কিন্তু একসাথে 150 কিন্তু। সো অনেক কম দাম। আমি কিন্তু এটা কিনেছি, ভালো লাগছে কম দামের মধ্যে। যেটা দেখছি আম্মু, এটার দাম ছিল 180 টাকা, মানে দুইটা 180 টাকা। সো অনেক কম কিন্তু। এই যে এটা দেখেন কি সুন্দর না, স্টোন করা কিন্তু। তারপর বাসা চলে আসলাম, আর বাসা আসার পর তো সে মানে জাস্ট খালি বাসার মধ্যে ঢুকলো, ঢুকে ড্রেসটা চেঞ্জ করেই তাকে এটা খুলে দিতে হবে। তারপর দিলাম, আর সে তো মহা খুশি, কারণ তার এই জিনিসটা অনেক দিন আগের থেকেই তার স্বপ্ন ছিল, তাকে এটা দিতে হবে। অনেক দিন ধরেই বলতেছে আমাকে এটা দিবা দিবা। তো ভাবলাম যে ঠিক আছে দেই কিনে। তো দেখতেছিলাম যে আসলে মেকআপ যে জিনিসগুলো এগুলো আসলে কতটুকু পিগমেন্টেড, মানে কালার টালার এগুলো উঠে কিনা। তারপর আমি আবার হাতে একটু চেক করে দেখতেছিলাম যে কি, আবার দেখেন কি সুন্দর একটা লিপস্টিক, কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে ম্যাজেন্টা কালারের মতন আর কি। এটা আমি তো এখন ভয়েস দিতেছি, এর আগে কিন্তু সেটা ভেঙে টেঙে সব শেষ। আর এটা হলো কি নেল পলিশ, রেড কালার একটা নেল পলিশ। আমি আবার হাতে দিয়ে দেখতেছিলাম যে আসলে কতটুকু উঠে। এই যে চিকচিকাগুলো তেমন আসলে না, ওই রকম বাচ্চাদের জন্য আর কি যেটা। তো এই ছিল আজকে আমার ব্লগ। ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।